Hello everyone, once again I welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman, and I also welcome all of you in the class History of English Literature. আমি কথা দিয়েছিলাম তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রত্যেকটা টপিক প্রিসাইসলি মেটিকুলাসলি পয়েন্ট আউট আকারে একদম নিখুঁত তথ্য দিয়ে ঠিক যতটুকু প্রয়োজন আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো নেট সেট পিএসসি মাস্টার মিস্টার্স অন্যান্য শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলি সেই সাথে কলেজ এবং ইউনিভার্সিটির যে স্টুডেন্টস তাদের জন্য ভীষণ ভাবে উপযোগী হবে। এর আগে আমি আলোচনা করেছিলাম অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ, ঠিক তারপরে শুরু হলো দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1066 এডি টু 1550 এডি। সো লেটস গো। আমরা প্রথম জেনে নিব মিডল ইংলিশ পিরিয়ড এর ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড জানতে হলে বা তার আগে তো জানতে হবে এই যে মিডল ইংলিশ পিরিয়ড, এটা তো একটা বড় সময় ধরে যেটা শুরু হয়েছিল 1066 থেকে এবং শেষ হয়েছে গিয়ে 1550 এডি। তো এই যে মিডল ইংলিশ পিরিয়ড এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো দ্য মিডল ইংলিশ পিরিয়ড ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি এজেস। এই এজ তিনটে কি কি এজ বা পিরিয়ড? তো ফার্স্ট ফেজ যেটা বলছি আমরা বিফোর চসার, অর্থাৎ চসারের আগে, তারপরে কি চসার, আফটার চসার অর্থাৎ দ্য এজ অফ চসার, এবং আফটার চসার বিফোর দ্য অ্যারাইভাল অফ রেনেসা, আর সেই এজটাকে বলছি আমরা এজ অফ রিভাইভাল। তো বিফোর চসার মানে কতটা? 1066 থেকে 1340 সাল পর্যন্ত। ঠিক এই বিস্তীর্ণ সময়ে ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ডটা কি, নোটেবল ওয়ার্কস গুলো কি কি, এবং আউটস্ট্যান্ডিং বা নোটেবল রাইটার্স গুলো কারা, এবং ইংলিশ লিটারেচার বা সাহিত্যের কিভাবে ডেভেলপমেন্ট হলো তার আলোচনা, এবং তারপর চসারের পিরিয়ড যেটা খুব ভাইটাল, এবং দ্য এজ অফ রিভাইভাল। এই তিনটা এজ আমি ঠিক করেছি। প্রত্যেকটা এজ আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট ভিডিও করে, যাতে করে খুব অল্প সময়ে আমরা আয়ত্ত করতে পারি। সো লেটস গো। আজ আমি আলোচনা করছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ড বিফোর চসার, অর্থাৎ চসারের আগে পর্যন্ত 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত ইংলিশ লিটারেচারের ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে ইংলিশ লিটারেচারটা ডেভেলপ করলো। চলো দেখে নিচ্ছি আমরা। প্রথম আমি আলোচনা করছি তোমাদের অ্যারাইভাল অফ উইলিয়াম দ্য কনকরার। তিনি কে? দ্য ডিউক অফ নরম্যান্ডি। আর নরম্যান্ডির কোথায়? না ইন ফ্রান্স, জার্মানি। ইংল্যান্ডে তখন রাজত্ব করছিলেন কিং হ্যারল্ড। কিং হ্যারল্ড রাজত্ব করছিলেন ঠিক সেই সময় ইংল্যান্ডকে আক্রমণ করলেন নরম্যান্ডির রাজা, আর বৃহৎ আকারে বলতে গেলে ফ্রান্সের রাজা উইলিয়াম দা কনকরার। তিনি এলেন, যুদ্ধ শুরু হলো। এই যে যুদ্ধ বা ব্যাটল বা ওয়ার, এটা ইংরেজি ইতিহাসে একটা বিরাট যুগান্তকারী ঘটনা। এই ব্যাটেলের নাম কি আমরা পরে আসছি। এই যুদ্ধে বীর বিক্রমে উইলিয়াম দা কনকরার কে করলেন? পরাজিত করলেন ইংল্যান্ডের রাজা হ্যারল্ডকে। যখন এই যে পরাজিত করলেন, আর অমনি শুরু হয়ে গেল ইংল্যান্ডে কার রাজত্ব? না ফ্রান্সের রাজত্ব, বা নরম্যান্সের আগমন হলো, বা নরম্যান পিরিয়ড শুরু হলো। এবার নরম্যান বা ফ্রান্স এরা এরিস্টোক্রেটিক শ্রেণী। তারা কি করলেন? তারা ইংল্যান্ডে তাদের যে বিস্তার শুরু হয়ে গেল, বিস্তার কমপ্লিট করলেন। সেই সাথে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিরাট আধিপত্য বিস্তার করতে শুরু করলো। তারা ডিভাইড করে দিল। এরিস্টোক্রেটিক সমাজের লোকেরা, সমাজে উঁচু শ্রেণীর লোকেরা বলবেন কি ল্যাঙ্গুয়েজ? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আর লোয়ার ক্লাস বা মিডল ক্লাস লোকেরা কি ভাষা কথা বলবেন? ওল্ড ইংলিশে কথা বলবেন, বা অ্যাংলো সেকশন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। এবং শুধু তাই নয়, তারা ইংল্যান্ডে অফিসিয়ালি চালু করলো ফ্রেঞ্চ সেকশন, বা মেইনলি এই ফ্রেঞ্চ ভাষাকে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়ে দিলেন। এইভাবে কি হলো, আস্তে আস্তে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করলো সমস্ত ইংল্যান্ডে। বিস্তৃত হয়ে গেল এই যে ফ্রান্সের রুলিং। তারা কি করলেন? তারা প্রচন্ড ভাবে ইংল্যান্ডের মধ্যে তাদের রাজনৈতিক, সামাজিক এবং তাদের দর্শন তারা বিস্তার করতে শুরু করলো।
সাথে সাথে তারা গঠনমূলক কাজও করেছিল। রাস্তাঘাট, গভর্নমেন্ট, আর্মি, এরকম বিভিন্ন ধরনের পার্মানেন্টলি রাস্তাঘাট, অফিস আদালত, বিচার ব্যবস্থা তারা স্থাপন করতে শুরু করলেন এবং তাদের শাসন ব্যবস্থায় একটা বিরাট রকম একটা প্রভাব বিস্তার করতে শুরু করলেন। শুরু হয়ে গেল ইংল্যান্ডে নরম্যান রাজত্ব বা ফ্রেঞ্চ রুলিং। এবারে আমরা দেখতে পাবো এই যে ব্যাটেলটা হলো, যে ব্যাটেলে হারিয়ে দিলেন হ্যারল্ডকে, সেই ব্যাটেলটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ হেস্টিংস ইন 1066। বিভিন্ন নেট সেট, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এটি এসেছে। নেক্সট আসছি ডিউরিং নরম্যান্স পিরিয়ড ল্যাঙ্গুয়েজ। এবারে ওই আগেই বলেছি, তো যেহেতু আগে ছিল অ্যাঙ্গল সেকশন আর জুটস ভাষা ছিল, তাদের সঙ্গে জুড়ে গেল ল্যাঙ্গুয়েজ অফ নরম্যান্স, জুড়ে গিয়ে হলো কি অ্যাংলো নরম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকশন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে নরম্যান ল্যাঙ্গুয়েজ কেম অফ অ্যান্ড টুগেদারলি দে ফর্মড অ্যাংলো নরম্যান ল্যাঙ্গুয়েজ। এই ভাষা চালু হলো সমস্ত ইংল্যান্ডে। এরপরে এরপরে লিটারেচার কিভাবে পরিবর্তন হলো, লিটারেচার অফ দ্যাট পিরিয়ড অ্যাংলো সেকশন, তাদের যা লিটারেচার। এবারে ব্যাটেল অফ হ্যাস্টিংস, এটি যুদ্ধে পরাজিত করলো। এইবার শুরু হলো অ্যাংলো নরম্যান লিটারেচার। এই অ্যাংলো নরম্যান লিটারেচার চালু হয়ে গেল। এরপরে শুরু হয়ে গেল, আমি এর আগেই বলেছি অ্যারিস্টোক্র্যাট স্পোক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এগুলো পরীক্ষায় ভীষণভাবে আসে, ওই জন্য আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি। এবং লোয়ার এবং মিডল ক্লাস যে পিপুল আছে ইংল্যান্ডে, তারা বলতো ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা আসবো ওল্ড ইংলিশ মেইনলি বলা হয়। এরপরে আসি আমরা যেহেতু ফ্রেঞ্চ একটা অনেক দীর্ঘ সময় ধরে রাজত্ব করলো, ইতিমধ্যে তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এতটা প্রভাব বিস্তার করতে শুরু করলো, বলা হয় ইট ইস এস্টিমেটেড দ্যাট রাফলি 30 to 45% অফ ইংলিশ ওয়ার্ডস আর ফ্রেঞ্চ অরিজিনস। আজকে যে আমরা ইংলিশ ওয়ার্ড গুলো শিখছি, আমরা পড়ছি, তার মধ্যে 30 থেকে 40% যে অরিজিন, সেটা কিন্তু ফ্রেঞ্চ। আর সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য ভোকাবুলারি, ভোকাবুলারি পার্ট যেটা আছে, তার একটা বিরাট অংশ অবশ্যই এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসি দা, তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে দ্য রুটস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইদার ল্যাটিন অর ফ্রেঞ্চ। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। তাহলে আমরা কি দেখলাম, প্রথম সেকশন অ্যাঙ্গেল সেকশন জুটস ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে হলো নরম্যান্স, এবং এরপরে শুরু হলো সমস্ত ইংলিশ ওয়ার্ডের রুট গুলো, সেগুলো শুরু হয়ে গেল হয় ল্যাটিন নতুবা ফ্রেঞ্চ। এরপরে আসবো আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস অফ দিস পিরিয়ড। তো আস্তে আস্তে কি করতে শুরু করলো, ইংল্যান্ডে প্রভাব বিস্তার হয়ে গেল ফ্রেঞ্চের। ইংল্যান্ডে তখন যে বা মানুষজনের নিয়ন্ত্রণ চলে গেল কাদের হাতে, পোপের হাতে। পোপরা কি করলেন, পোপরা মানুষের জীবনের উপরে বিরাট প্রভাব বিস্তার করতে শুরু করলেন। তারা ঠিক করলেন ক্রিশ্চিয়ানিটিটা তারা কি করবেন, সমস্ত ইংল্যান্ড, শুধু ইংল্যান্ড নয়, ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন বিস্তীর্ণ এলাকা তারা কি করবেন, ক্রিশ্চিয়ানিটিকে তারা বিস্তার ঘটাবেন। তাহলে এই বিস্তার ঘটাতে গেলে কি করতে হবে, তার ইংলিশ বা কিছু টেক্সট প্রবর্তন করতে হবে। তারা কি করলো, টেক্সট বুক নিয়ে এলেন। সেই টেক্সট বুক কোন ভাষায়, মেইনলি হচ্ছে ফ্রেঞ্চ আর হচ্ছে ওল্ড ইংলিশ। ফ্রেঞ্চ, এবার টেক্সট বই চলে এলো মার্কেটে। টেক্সট বইগুলো পড়ানোর জন্য কি দরকার, এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো প্রয়োজন। তাই বলা হয় ঠিক এই পিরিয়ডটাতেই অনেক অনেক আউটস্ট্যান্ডিং বা ফেমাস এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো তৈরি হতে শুরু করলো ইংল্যান্ডে। অনেক স্কুল কলেজ, শুধু তাই নয়, অনেক রাজনৈতিক সামাজিক ও কালচারাল অনেক ডেভেলপমেন্টের প্রতিষ্ঠানগুলো তারা প্রতিষ্ঠিত করতে শুরু করলো। একটাই কারণ, তার সমস্ত পৃথিবীতে বা পৃথিবীর একটা বৃহত্তর অংশে তারা ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্টান ধর্মটাকে তারা কি করবেন, প্রভাব বিস্তার করাবেন। এরপরে আসে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করতে শুরু করলো, এবং আস্তে আস্তে তোরা কি করলো, ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে এলো, এবং এবং ব্যাপকভাবে মুসলিম কমিউনিটি বা মুসলিম ইসলাম ধর্মটাকে ছাপিয়ে বা তাদেরকে ধর্মান্তরিত করতে শুরু করলেন, এবং ক্রিশ্চিয়ানিটির বিস্তার আরো ব্যাপকভাবে ছড়িয়ে গেল। ফর খ্রিস্টান নিড টু এডুকেট পিপুল, তারা পিপুলকে এডুকেট করতে হবে। নেক্সট আসি আমরা আহ এই অনেক স্কুল কলেজ নির্মিত হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অক্সফোর্ড। অনেক পরীক্ষাতে নেট সেট, অনেক পরীক্ষাতে বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। অক্সফোর্ড ওয়াজ সেট আপ ইন 1096 AD।
অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি হয়ে গেল। এই ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমরা জানি সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে একটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এর সম্পর্কে যদি তথ্য চাও তোমরা ডিসক্রিপশন বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের একদম নিখুঁত অনেক তথ্য তোমাদের প্রোভাইড করব। এরপরে এলো কেমব্রিজ ইউনিভার্সিটি বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরি হলো, ওয়াজ সেট আপ ইন 1209 অর্থাৎ 1209 খ্রিস্টাব্দে তৈরি হলো। কোন ইনস্টিটিউশন? কেমব্রিজ ইউনিভার্সিটি। তো আরো শিক্ষার বিস্তার শুরু হয়ে গেল। এবারে লন্ডন, লন্ডনে কি হলো, বিভিন্ন শিক্ষার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব লন্ডনে তৈরি হতে শুরু করলো। লন্ডন হয়ে গেল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক, শিক্ষা সমস্ত দিক থেকে পীঠস্থান তৈরি হয়ে গেল লন্ডন। তাই আমরা জানি পড়াশোনা, যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছি, আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে, কিটস থেকে, শেলি থেকে শুরু করে প্রায় ইংল্যান্ডের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে রাইটার এবং সাহিত্যিকদের জন্ম অবশ্যই ইংল্যান্ডে। ইংল্যান্ড হয়ে উঠলো সমস্ত কিছুর পীঠস্থান বা কেন্দ্রবিন্দু। এরপরে আসি আমরা বিভিন্ন যে রাইটার এবং তাদের লেখাগুলো, ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্কস কি কি আছে, যেমন সেনশন ডি জেস্টি আর ডকুমেন্টারি পোয়েট্রি। এই ডকুমেন্টারি পোয়েট্রি কি? ডকুমেন্টারি পোয়েট্রি হচ্ছে কে না সেনশন ডি জেস্টির একটা ডকুমেন্টারি পোয়েট্রি। এই পোয়েট্রিটা কি আছে? এই পোয়েট্রিতে তিনি কি করেছেন? পোয়েট্রির যে মূল বিষয়বস্তু হচ্ছে সেই সময় ইংল্যান্ডের যারা বীর, যারা নাইটস, যারা যোদ্ধা, বিভিন্ন ভাবে ইংল্যান্ডকে বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন, দেশকে রক্ষা করেছিলেন এবং এবং বিভিন্ন ভাবে তারা বিভিন্ন রাজ্য বিস্তার করেছিলেন, তাদেরকে নিয়ে লেখা শুরু হয়ে গেল। বেশিরভাগ যে লেখক বা লেখিকাদের লেখাগুলোর মূল বিষয়বস্তুই হচ্ছে এই আহ যুদ্ধ, রাজ্য জয় এসব নিয়ে। তো এবারে অ্যারাইভাল অফ আর্থারিয়ান নাইটস। এবার কিং আর্থার। কিং আর্থার আমরা জানি, কিং আর্থার কে না ইংল্যান্ডের সবচেয়ে সবচেয়ে পাওয়ারফুল রাজার মধ্যে একজন হচ্ছেন কিং আর্থার। এবার কিং আর্থারে আরো অনেক কথা আছে। কিং আর্থারে 12 জন নাইটস, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 জন নাইটস, এই 12 জন নাইটস কে বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার করেছেন এই আর্থারের নাইটসরা। তার নাইটস হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যত যোদ্ধা আছে বা আর্মি আছে, তাদের মধ্যে বেস্ট আর্মি বা নাইটস হলো এই কিং আর্থারের নাইটস। তারা কি করতেন? তাদের মেইন উদ্দেশ্য ছিল তারা কোয়েস্ট করবে বিভিন্ন রাজ্যে, এবং তাদের অন্যতম উদ্দেশ্য ছিল হোলি গ্রেইল। এই হোলি গ্রেইলটা কি? হোলি গ্রেইলকে তাদের আবিষ্কার করতে হবে। এই হোলি গ্রেইল হচ্ছে বলা হয় যীশু খ্রিস্ট যেদিন মারা যান, ঠিক তার আগে যেদিন সাপার অর্থাৎ নৈশ ভোজ করেছিলেন, যে সমস্ত পাত্রগুলো ছিল কি কি কাপ, ডিশ, এরকম বিভিন্ন ডিশ গুলো ছিল, এই যে আমরা দেখতে পাই, এই ডিশগুলোকে তাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এবং শুধু তাই নয়, এই ডিশগুলো তারা খুঁজতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে এবং বিভিন্ন রাজ্য জয় করতে হবে। এই নাইটসদের বিষয়ে আরো আছে কথা, যেটা আমি পরে বলছি। দেখো, অ্যানাদার রাইটার্স, আরো রাইটার, অনেক রাইটার ছিলেন। তারা কে কে ছিলেন? লি মর্টি ডে আর্থার, টমাস ম্যালোরি, জুফ্রে অফ ম্যামন্থ, গাউইন, এগুলো আরো এরকম প্রমুখ বিভিন্ন রাইটার ছিলেন। তাদের বলছি, তাদের সমস্ত রাইটার্সের রাইটিং এর কেন্দ্রবিন্দু ছিল অবশ্যই এই যুদ্ধ বিগ্রহ এবং বীরদের নিয়ে লেখা। তাদের ওই সময়কার ফেমাস আরো পোয়েট্রি ছিল পার্ল, পিউরিটি অ্যান্ড পেশেন্স, ফেমাস পোয়েমস। এরকম আরো বিখ্যাত অনেক পোয়েট্রি আছে, যেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। এবারে এই কিং আর্থার বা এই পিরিয়ডের একটা উল্লেখযোগ্য ঘটনা তো আমি বলতে ভুলে গেছি, ক্রুসেডস। এই যে ক্রুসেডস মানে কি? ক্রুসেডস মানে হচ্ছে ক্রিশ্চিয়ানিটিকে আরো প্রভাব বিস্তার করবার জন্য তারা মেইনলি হচ্ছে ইস্টার্ন পার্ট অফ দা ইউরোপ এবং বলতে গেলে ইংল্যান্ড, পৃথিবীর ইস্টার্ন পার্টটাতে তারা এই যে যোদ্ধারা, বিভিন্ন লোকেরা তারা যেতে শুরু করলেন এবং ইসলাম ধর্মটাকে কনভার্ট করে ক্রিশ্চিয়ানিটিতে তারা বিস্তার ঘটান। এরপরে আসি আমরা এই যে কিং আর্থার নাইটস এর একটা খুব একটা স্টোরি আছে কি, কজ অফ দ্য ডেস্টার্স এন্ড নাইটস। এবার বলা হয় যে 12 জন নাইট ছিলেন, সেই 12 জন নাইটস এর মধ্যে একজন নাইটস বা যোদ্ধার সাথে কিং আর্থারের ওয়াইফের একটা একটা ইল্লিগাল অ্যাফেয়ার ছিল। এই যে ইল্লিগাল অ্যাফেয়ার ছিল বলা হয়, এবং তারপরেই রাজা কি হয়ে যান? রাজা এবং তার রাজত্ব ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কিং আর্থার্স এর কি হয়? রাজ্য
ধ্বংস হয়ে যায়, এর সাথে সাথে শেষ, এর সাথে সাথে আমাদের শেষ হয়ে যায় বিফোর চসার এইজ, অর্থাৎ 1066 এডি টু 1340 পর্যন্ত। আমি খুব সংক্ষেপে বললাম। এরপর অর্থাৎ আগামীকাল ঠিক রাত 8টায় আমি একদম স্পেসিফিক আলোচনা করব এজ অফ চসার। এই এজ অফ চসারের পিরিয়ডটা কি, আমরা কি কি পড়বো, কি কি পড়বো না, তার বৈশিষ্ট্যগুলো কি কি, তার লেখা কি কি, এবং উল্লেখযোগ্য সে তিনি আর কে কে আছে, এই সমস্ত নিখুঁত তথ্য, আমি অনেক অজানা তথ্য তোমাদের প্রোভাইড করব। আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা তোমাদের সেভ হয়। গুড বাই।